তো জয় হিন্দ সবাইকে, ওয়েলকাম টু ডাব্লিউপি প্যানেশিয়া। আমরা আজকে কলকাতা পুলিশের বিগত বছরে যে সমস্ত কোশ্চেন এসেছিলো পরীক্ষায় অঙ্কের, সেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। এবং যারা প্রিপারেশান নিচ্ছ তারা তো অলরেডি জেনে গেছো যে তোমাদের পরীক্ষা কবে এবং তোমাদের হাতে বেশি সময় নেই। তো এখন থেকে তোমরা একদম সিরিয়াস হয়ে যাও, ঠিক আছে? এবং তো তো চলো আজকে শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্ক বলেছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে। বলেছে শতাব্দী এক্সপ্রেসে যাতায়াতের গড় গতিবেগ কত? তো তোমরা যারা সময় দূরত্বের অঙ্ক করেছো, ঠিক আছে, তো সেখানে একটা অঙ্ক ছিল গড় গতিবেগের অঙ্ক, ঠিক আছে, গড় গতিবেগ। এবার গড় গতিবেগ বের করার সূত্র কি? তোমরা সবাই জানো যে গড় গতিবেগ বা এভারেজ স্পিড বের করার সূত্রটি হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। 2xy বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স কি? এখানে এক্স হচ্ছে, ধরো আমি এখানে লিখলাম যে কোনো ব্যক্তি এ থেকে বিতে যায় এবং বি থেকে এতে আসে, তাহলে সেক্ষেত্রে তার গড় গতিবেগ কত হবে? এই এ থেকে বিতে যখন যাচ্ছে সেই গতিবেগটাকে আমরা ধরে নিয়েছি এক্স, এবং বি থেকে যখন এতে আসছে সেই গতিবেগটাকে আমরা ধরে নিয়েছি ওয়াই। সেক্ষেত্রে সূত্রটা হয়ে যাচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো এখানে সেই সূত্রটা প্রয়োগ করো। দেখো, যাওয়ার সময় গতিবেগ ছিল 100, তাহলে 2 গুণ 100 গুণ আসার সময় গতিবেগ ছিল 120, আর এক্স প্লাস ওয়াই অর্থাৎ 220। কাটাকাটি করো, 2 দিয়ে কাটো 11, তাহলে এখানে পড়ে থাকে 1200 বাই 11। 1200 বাই 11, এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 11কে 11, তাহলে এখানে থাকে আমার হচ্ছে 100, তাই তো? 0 দিয়ে 9 11 99, 99। তাহলে এখানে 109 পূর্ণ 1/11, 109 পূর্ণ 1/11, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলো। বলেছে এক ব্যক্তি বার্ষিক 12.5 বা 12.1/2% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন, ঠিক আছে। 4 বছর পরে সুদ হিসাবে ব্যাংকে 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করে? দেখো, এখানে বলে দিয়েছে এটা সিম্পল ইন্টারেস্টে হয়েছে, ঠিক আছে। তোমরা সিম্পল ইন্টারেস্টের সবাই সূত্রটা জানো কি, যে আই ইজ ইকাল টু পিআরটি বাই 100, তাই তো? যেখানে আই হচ্ছে ইন্টারেস্ট, পি হচ্ছে কি, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে টাইম, ঠিক আছে। এবারে এখানে কি কি দিয়ে দিয়েছে দেখো, এখানে আয় দিয়ে দিয়েছে যেটা হচ্ছে 1250 টাকা, 1250 টাকা, তাই তো? হ্যাঁ কি না? এখানে আয় দিয়ে দিয়েছে 1250 টাকা। পি দেয়নি, পি চেয়েছে, তাহলে পি এর জায়গায় পি বসিয়ে রাখলাম। আর রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 12 পূর্ণ 1/2, মানে 25/2, 25/2, তাই তো? দুইটা নিচে একবারে পাঠিয়ে দিলাম। টাইম দিয়ে দিয়েছে কত বছর? 4 বছর, ইন্টু 100, কাটাকাটি করো, 25 দিয়ে 4, 4কে 4 দিয়ে কাটো 4, আর তাহলে p/2 ইজিক্যাল টু 1250, তারপরে পি ইজিক্যাল টু 2500, ঠিক আছে। এবার এটা তো একটা নিয়ম গেল। তোমরা যদি আরেকটা নিয়মে করো, ঠিক আছে, তোমরা জানো যে 12.5%, তোমরা যখন পার্সেন্টেজের অঙ্ক করেছো, পার্সেন্টেজ থেকে যখন ভগ্নাংশে পাঠিয়েছো, তোমরা জানো যে 12.5%-এর মান হচ্ছে 1/8, 1/8, ঠিক আছে। তাহলে আমি এইটা মুছে দিই, 1/8। আর ভগ্নাংশের নিচেরটাকে আমরা সবসময় আসল ধরে নিই, ঠিক আছে, আর উপরেরটা সবসময় সুদ হয়, ঠিক আছে। এটা লাভ ক্ষতির ক্ষেত্রেও হয়, নিচেরটা সবসময় আসল থাকে আর উপরেরটা বাড়ে বা কমে। তাহলে এখানে আমি 8 টাকায় 1 টাকা করে সুদ পাচ্ছি প্রত্যেক বছরে। তাহলে 8 টাকায় যদি আমি প্রত্যেক বছরে 1 টাকা করে সুদ পাই, তাহলে আমি 4 বছরে ক টাকা সুদ পাবো? তোমরা বলবা যে 8 টাকায় আমি সুদ পাবো হচ্ছে দাদা 4 টাকা, ঠিক আছে। এবার দেখো, বলে দিয়েছে কোশ্চেনে যে তিনি 1250 টাকা সুদ পায়, ঠিক আছে। আর আমি এখানে সুদ পেয়েছি কত টাকা? 4 টাকা। তাহলে আমি লিখতে পারি যে 4 = 1250, তাই না? আমার কি লাগবে? আসল লাগবে, ওই ব্যক্তি কত টাকা ধার করেছে। তাহলে 8 = কত হবে? জাস্ট দুগুণ হয়েছে, তার মানে 2500 টাকা। বোঝা গেল? এইভাবে তোমরা অঙ্কটাকে সলভ করতে পারো। দেখো, পরীক্ষায় অঙ্ক সবাই করবে, কিন্তু কে কত স্পিডে করবে, কে কত মানে
কম সময় করবে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে উভয়কেই 20% করে হ্রাস করা হয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? এটা একটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবে আসবে যে একটি বর্গক্ষেত্রে দৈর্ঘ্যকে যদি 20% বা 10% কমানো হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পরিবর্তন ঘটবে। ঠিক আছে, কোনো ব্যক্তির আয় যদি পরপর 20% করে কমে যায়, বা প্রথমে 20% কমে পরে 20% বাড়ে, সেই সব ক্ষেত্রে একটাই সূত্র ইউজ হয়, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, কী বললাম? প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে প্লাস কখন হবে? যদি বাড়ে প্লাস, আর যদি কমে তাহলে মাইনাস। ঠিক আছে, আর এই দুটো গুণ করে আমরা এখানে বসাচ্ছি, আর এই দুটোকে গুণ করে আমরা এখানে বসাচ্ছি। তো ক্লিয়ার? তাহলে আমরা সূত্রটা কি দেখলাম? প্লাস এক্স প্লাস ওয়াই বাই 100 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যদি বাড়ে তাহলে প্লাস, আর যদি কমে তাহলে কী হবে? মাইনাস। কিন্তু এখানে কি বলেছে দেখো, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে মানে কী হবে? তাহলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে -20 -20, এবার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? এখানে বলেছি গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 20 কত হবে? 400 বাই 100। তাহলে এখানে কি আসবে? -40 প্লাস 4 অর্থাৎ সমান সমান -36 অর্থাৎ তাহলে কত শতাংশ হ্রাস পাচ্ছে? 36% হ্রাস পাচ্ছে। তো ক্লিয়ার? তো চলো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ঠিক আছে, তো এটাও একটা সময় দূরত্বের অঙ্ক, ট্রেন সংক্রান্ত। ঠিক আছে, এখানে যে জিনিসটা কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে তোমাদের আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড কী হয়? যদি দুটো ট্রেন একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। আর যদি দুদিকে বিপরীত দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড কী হয়ে যায়? যোগ হয়ে যায়। কিন্তু এখানে দেখো আরেকটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে বলেছে ট্রেনটি 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে কতক্ষণ অতিক্রম করছে। দেখো, ট্রেনটি যদি কোনো একটা ল্যাম্পপোস্টকে বা কোনো একটি তাল গাছকে অতিক্রম করতো তাহলে আমরা কী করতাম? শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাকেই ধরতাম। যখনই বলবে যে যখনই ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করছে বা একটা সেতুকে অতিক্রম করছে, সেক্ষেত্রে কী হয়ে যাবে? ট্রেনটার নিজের দৈর্ঘ্য আসবে প্লাস সেতু বা ব্রিজটার দৈর্ঘ্য আসবে। ঠিক আছে, তো এখানে বলেছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 150, এবং হচ্ছে সেতুটার দৈর্ঘ্য কত মিটার বলেছে? সেতুটার দৈর্ঘ্য বলেছে 200 মিটার। তাহলে আমি এখানে টোটাল ডিস্টেন্স কত পাচ্ছি? এখানে টোটাল ডিস্টেন্স আমি পাচ্ছি 350। কত? 350, তাই তো? তো আমি এখানে ডিস্টেন্স পেয়ে গেলাম 350 মিটার। আমি এখানে দেখো স্পিডও পেয়ে গেছি, সেটা হচ্ছে 70 কিমি প্রতি ঘন্টা। কিন্তু এখানে আমি করেছি মিটারে আর এখানে আছে কিলোমিটারে, তাহলে আমাকে একই এককে নিতে হবে। ঠিক আছে, তো 70 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাই। আর তোমরা সবাই জানো যে মিটার প্রতি সেকেন্ডে নিতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, 5/18 দিয়ে গুণ করতে হয়। তো দেখো আমরা এটাকে আর কাটাকাটি করবো না, এটাকে এইভাবেই রেখে দেবো। ঠিক আছে, তাহলে কত পেলাম আমরা? 350/18 কি? মিটার প্রতি সেকেন্ড, তাই তো? তাহলে আমরা এখানে স্পিড পেয়ে গেলাম। এখন আর বলবো না 70 কিলোমিটার প্রতি ঘন্টা, এখন আমরা কি বলবো? 350/18 মিটার প্রতি সেকেন্ড। 350/18 মিটার প্রতি সেকেন্ড। আমার কি চেয়েছে? কত সময় লাগবে? টাইম চেয়েছে, তাই না? আমরা টাইম সমান সমান কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। সবাই এই সূত্রটা মুখস্থ করে নেবে। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত বলেছে? ডিস্টেন্স বলেছে 350 এবং স্পিড বলেছে 350/18।
কত 18, তাহলে এটা উল্টে যাবে, এটাকে উল্টে দিতে হবে। তাহলে এখানে দেখো 350 ইন্টু 18/350 সেকেন্ড, 350 কেটে দাও, তাহলে এখানে উত্তর হয়ে গেল 18 সেকেন্ড। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক বলেছে রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% বেশি। ঠিক আছে, তো শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত কম? তাহলে একদিকে লিখি রাম, একদিকে লিখি শ্যাম। এবার বলেছে রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি, অর্থাৎ শ্যামের আয় যখন 100 টাকা, রামের আয় কত হবে? রামের আয় হবে 120 টাকা। ঠিক আছে, এবার বলেছে শ্যামের আয় রামের আয়ের থেকে কত কম। তাহলে রামের আয়ের থেকে কত কম? 20 টাকা কম। রামের আয়ের থেকে বলেছে, রামের সাপেক্ষে বলেছে, তাহলে 20 টাকা কম কততে? 120-তে ইন্টু 100। বুঝতে পারলে কী করলাম? আগে আমি দেখে নিলাম যে কারটা চেয়েছে, ঠিক আছে, শ্যামের আয় চেয়েছে, কার সাপেক্ষে? রামের সাপেক্ষে। রামের সাপেক্ষে শ্যামের আয় কত কম? 20 টাকা কম। কার সাপেক্ষে? রামের সাপেক্ষে, তার মানেটা 120। তাহলে কাটাকাটি করো 6, 100/6, তার মানেটা 100/6 মানে হচ্ছে 16/2/3, 16/2/3। এটাকে এইভাবে না করে এইভাবে করতে পারো। দেখো 20% মানে কি জানি আমরা? 20% মানে আমরা জানি 1/5। 5 টাকায় 1 টাকা বেশি বলেছে প্রথমে। দেখো বলেছে কি রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি, তার মানে 5 টাকায় 1 টাকা বেশি, তার মানে শ্যামের আয় হচ্ছে কত টাকা? 6 টাকা। রামের আয় হচ্ছে 5 টাকা। এবার তাহলে বলেছে কি শ্যামের আয় রামের আয়ের থেকে শতকরা কত কম, তাই তো? তাহলে ক টাকা কম? 1 টাকা কম। এখন কার সাপেক্ষে হবে? এখন 6-এর সাপেক্ষে, তাহলে 1/6 ইন্টু 100, অর্থাৎ 16/2/3%। বোঝা গেল? তো চলো নেক্সট অঙ্কে বলেছে একটি ক্যাম্পে 400 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে? তাহলে 4000 জন লোকের 190 দিনের খাবার ছিল মানছি, 30 দিন পর বলেছে কোশ্চেনটা, তার মানে 30 দিন তো 4000 জন খেয়েছে, তাই না? 4000 জন 30 দিন খেয়েছে, তাহলে এখন 4000 জনের আর কত দিনের খাবার আছে? এখন 4000 জনের 160 দিনের খাবার আছে, তাই তো? 160 দিনের খাবার আছে। তাহলে এখন মোট খাবার কত আছে? 4000 ইন্টু 160, হ্যাঁ কি না? তাই তো। এবার দেখো বলেছে 800 জন অন্যত্র চলে গেছে, তাহলে এখন বাকি জন আছে কত? বাকি আছে 3200। জাস্ট ভাগ করে দাও, 0 কেটে দাও, এইখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটো, 16 দিয়ে কাটো 2, আর 2 দিয়ে কাটো 200। একদম ইজি অঙ্ক। তো চলো নেক্সট অঙ্কে বলেছে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে চারিদিকে দুবার পরিক্রমা করতে একটি ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে? এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে? কোশ্চেনটাকে আবার দেখো, 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে চারিদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি/ঘন্টা? এটা একটা পরিমিতির অঙ্ক, ঠিক আছে, সরি। তো দেখো আগে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিই, একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এবার বলেছে এর বাহু কত বলে দিয়েছে? 45, তাই তো? বর্গক্ষেত্রের 4টে বাহুই সমান, 4টে হবে 45। এবার বলেছে এর পরিসীমা বরাবর চারিদিকে দুবার পরিক্রমা করতে হবে। আর যেই চারিদিকে বলে দেবে আমাদের কী কনসেপ্ট লাগবে? পরিসীমা লাগবে। আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু একটা বাহু, অর্থাৎ 4টে বাহুকে আমি যোগ করে যেটা পাবো সেটাই হবে তার পরিসীমা। 4 ইন্টু একটি বাহু, তাহলে 4 ইন্টু একটা বাহু 45, তাই তো? এবার বলেছে দুবার পরিক্রমা করতে হবে, তাহলে আমি সাথে 2 গুণ করে দিই, তাহলে মোট এত পথ যেতে হবে। তাহলে আমি ডিস্টেন্স পেয়ে গেলাম এটা, তাই তো? আমি এখানে স্পিড পেয়ে গেছি, স্পিড বলেছে 9 কিমি/ঘন্টা, কিন্তু আমি এটা পেয়েছি মিটারে। তাহলে এই কিমিটাকে আমাকে কী করতে হবে? মিটারে নিতে হবে। কত দিয়ে গুণ করবে? একটু আগে করলাম, 9কে কত দিয়ে গুণ করবো? 9কে 5/18 দিয়ে গুণ করবো। 9কে যদি আমি 5/18 দিয়ে গুণ করি, 9 দিয়ে কাটো 2, তাহলে 5/2 মিটার প্রতি সেকেন্ড, তাই তো? 5/2 মিটার প্রতি সেকেন্ড। এবার আমি ডিস্টেন্স পেয়ে গেছি, এটা আমি স্পিড পেয়ে গেছি 5/2। তাহলে আমার এখন কি লাগবে? আমার এখন লাগবে হচ্ছে টাইম। আমার এখন কি লাগবে? আমার এখন টাইম লাগবে, তাই তো? আর টাইমের সূত্র কি আমরা জানি, একটু আগে শিখেছি, টাইম ইজ ইকাল টু
ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত পেয়েছি? ডিস্টেন্স পেয়েছি আমরা হচ্ছে 4 ইন্টু 45 ইন্টু 2 আর নিচে পেয়েছি 5/2। এই 2টাকে আমরা এখন উপরে পাঠিয়ে দেবো, তাহলে ইন্টু 2। এবার 5 দিয়ে কাটো, 5 9 45, তাহলে এখানে পাচ্ছি 4 দুগুনি 8, 8 9 72, 72 দুগুনি 144। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। বলেছে কত টাকার 60% 90 টাকার 83.1/3% হয়। ঠিক আছে, তোমরা যদি পার্সেন্টেজ থেকে ভগ্নাংশটাকে মুখস্থ করো তোমরা জানবে যে 83.1/3 মান হচ্ছে 5/6। ঠিক আছে, 5/6। যেমন 14.2857 এর মান হচ্ছে 1/7, 1/7। এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশানকে স্প্লিট করার জন্য। এবার 83.1/3%-এর মান যদি 5/6 পাই, তাহলে 90 টাকার 5/6 কত আসবে? 90 ইন্টু 5/6, 6 দিয়ে কাটো, 6 15 90, তার মানে 5 15 75 টাকা, 5 15 75 টাকা। এবার কত টাকা 60% 75 টাকা হবে? ঠিক আছে, এটা তোমরা মুখে মুখেও করতে পারো, কিন্তু মুখে মুখে করে সময় নষ্ট করবো না। তো তোমরা ধরে নাও এক্স টাকার 60% সমান 75 টাকা, এক্স টাকার 60% সমান 75 টাকা। তাহলে এক্স টাকার 60% মানে 60/100 সমান কত আসবে? 75 টাকা। কত আসবে? 75। এবার তাহলে কাটাকাটি করো, একটা শূন্য কাটো, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 25 75, 2 দিয়ে কাটো 5, তাহলে এক্স এর মান হচ্ছে 5 25 125 টাকা। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। বলেছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে 338 বর্গমিটার হলে পরিসীমা কত? একদম সহজ অঙ্ক। তোমরা এখানে একটা আয়তক্ষেত্র এঁকে নাও। কি বলেছে? এর দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থের দ্বিগুণ। তোমরা জানো যে বড় বাহুটা সবসময় কি হয়? দৈর্ঘ্য হয়, ছোট বাহুটা প্রস্থ হয়। তাহলে আমি প্রস্থ ধরে নিই এক্স, তাহলে দৈর্ঘ্য কত ধরবো? 2x ধরবো। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলে সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 2x আর প্রস্থ x, অর্থাৎ 2x ইন্টু x অর্থাৎ 2x², তাই তো? এটা ক্ষেত্রফল পেয়ে গেছি। আর কোশ্চেনে বলে দিয়েছে কত? ক্ষেত্রফল 338, তাহলে 2x² সমান 338। 2 দিয়ে কাটো, এখানে 16 দুগুণি 32, 1 18, 9 দুগুণি 18। x² মান পেলাম 169, x এর মান পাবো √169। আর √169 মানে তোমরা সবাই জানো কত স্কোয়ার? এটা 13, তাই তো? তাহলে x এর মান পেয়ে গেলাম 13, অর্থাৎ তার ক্ষেত্রফল পেলাম একটাই আছে। তো এখন আমরা প্রস্থ পেয়ে গেলাম, x এর মান কত? 13, আর দৈর্ঘ্যের মান পেয়ে গেছি 26, তাই তো? তাহলে পরিসীমা কি আসবে? তোমরা সবাই জানো যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি 26 আর প্রস্থ পেয়ে গেছি 13, তাহলে 26 আর 13 যোগ করলে কত আসবে? 39। আর 2 ইন্টু 39 মানে আসছে হচ্ছে 78। বোঝা গেল? তো চলো নেক্সট অঙ্কে। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ কত? একদম সহজ অঙ্ক, নৌকা স্রোতের অঙ্ক। ঠিক আছে, নৌকা স্রোতের অঙ্ক। এখানে কি দিয়ে দিয়েছে? অনুকূল দিয়ে দিয়েছে, ডাউন স্ট্রিম দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে? প্রতিকূল অর্থাৎ আপ স্ট্রিম দিয়ে দিয়েছে, তাই তো? আর তোমার কী চেয়েছে? স্রোতের গতিবেগ, স্ট্রিমের গতিবেগ চেয়েছে। স্রোতের গতিবেগ বের করার সূত্র কি? সবার আগে তোমাদের এটুকু জানতে হবে, স্রোতের গতিবেগ বের করার সূত্র হচ্ছে অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, অর্থাৎ ডাউন স্ট্রিম বিয়োগ আপ স্ট্রিম বাই 2। ঠিক আছে, এবার অনুকূল কত আসছে? দেখো, প্রতিকূল ঘন্টায় 6 কিমি দিয়ে দিয়েছে, আর এটা মিনিটে দিয়েছে, তাহলে মিনিটটাকে ঘন্টায় নিয়ে যাই। 6 মিনিটে যাচ্ছে 1 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে যাবে 10 কিমি, তাই না? আর তোমরা সবাই জানো 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি করে, 10 কিমি প্রত্যেক ঘন্টায়।
আর আপ স্ট্রিম অর্থাৎ প্রতিকূলে যাচ্ছে 6 কিমি প্রতি ঘন্টায়। তাহলে কী হবে, এবার সবাই করতে পারবে। স্রোতের গতিবেগ অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, অর্থাৎ 10 বিয়োগ 6/2, 4/2 মানে আসছে 2। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে একটু কমেন্ট করো, ঠিক আছে, আর একটু শেয়ার করে দিও যাতে ভিডিওটা তোমার বন্ধুদের কাছেও পৌঁছায়। আর এটা পার্ট 1 গেল, আমি হয়তো আজকে না হলেও কালকে পার্ট 2 দিয়ে কমপ্লিট করে দেবো। এটা হচ্ছে 2022 সালের কলকাতা পুলিশের প্রিলির কোশ্চেন। ঠিক আছে, তোমরা সবাই নিজের উপর ভরসা রাখো। ঠিক আছে, তোমরা সবাই পাস করবে। তো আজকে এই পর্যন্তই।